এই যে ম্যাডাম, আর কতক্ষণ ঘুমাবেন? এবার তো উঠুন, সকাল 6টা বাজে। এটা আপনার বাপের বাড়ি নয় যে 10টা পর্যন্ত ঘুমাবেন। কিন্তু জয়ের ডাক যেন ঘুমন্ত নিহার কানেই পৌঁছালো না। জয় এবার আর সহ্য করতে না পেরে নিহার কোমরে দিল একটা লাথি। জয়ের শক্ত পায়ে লাথি খেয়ে নিহা আতো আতো চোখ খুলে তাকালো। সামনের মানুষটিকে দেখে বড়সড় একটা ঢোক গিলে দ্রুত ফ্লোর থেকে উঠে বসলো। যাক, উঠলি তাহলে ভালোই হলো, নয়তো আর একবার ডাকতে হলে কপালে শনি ছিল। বাই দ্য ওয়ে, জলদি উঠে আমার জন্য ব্রেকফাস্ট রেডি কর, আর শার্ট প্যান্টগুলো আয়রন করে রাখিস। আর একটা কথা, হাত ঘড়িটা খুঁজে রাখিস, ওটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। আমি মর্নিং ওয়াকে যাচ্ছি, আধা ঘন্টার মধ্যে এসে যেন সব রেডি পাই। অ্যান্ড ইউ নো না আমি প্রতিদিন কয়টায় ঘর থেকে বের হই। সো হারি আপ, নয়তো কাল রাতের মায়ের কথা নিশ্চয়ই ভুলে যাসনি। মাইন্ড ইট। কথাগুলো ধমক দিয়ে বলেই জয় গদগদ পায়ে রুম থেকে বের হয়ে গেল। আর নিহা এক দৃষ্টিতে জয়ে যাওয়ার দিকেই তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। আসলে কাল রাতে স্বামী নামক মানুষটির হাতে মার খেয়ে নিত্যকার মতো কখন যে ঘুমিয়েছিল তার কোনো হিসাব নেই। এই হবে হয়তো রাত 1টা 2টার দিকে। শোয়া থেকে উঠে বসতে গিয়েও যেন হাজারো ব্যথা অনুভব করতে হলো শরীরে। নিহার প্রতিদিনকার অভ্যাস এটা। স্বামী নামক মানুষটির হাতে বিনা দোষে কোনো না কোনো অজুহাতে সারাদিনে একবার মার খাবেই খাবে। আর এখন যেন এই মারটাই নিহার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। পৃথিবী উল্টে গেলেও, পৃথিবীর সব কিছু পাল্টে গেলেও নিহার শরীরের মার পড়াটা যেন পাল্টায় না কোনোভাবেই। খেলো তার ব্যতিক্রম হয়নি। সামান্য একটা ভুলের রেশ ধরে ওকে পশুর মতো মেরেছে স্বামী নামক জানোয়ারটি। জয়ের মার খেয়ে ফ্লোরে শুয়ে নীরবে চোখের জল ফেলছে সে। কান্নাটাও আজকাল নীরবে আসে, কারণ শব্দ করে কান্না করলেও এই বাড়িতে ওর কান্না শোনার জন্য কেউ নেই। আর যে ওর কান্না শুনবে সে তো কখনো শুনবেই না হয়তো ওর এই আর্তনাদ। কাল মার খাওয়ার মেইন কারণই হচ্ছে কাল রাতে জয় যখন খাবার খেয়ে রুমে এসেছিল, তখন প্রতিদিনের মতো সে রুমে চলে আসায় একটু পরে নিহা ওর জন্য এক কাপ গ্রিন টি নিয়ে এসেছিল। মূলত ওই নিহাকে বিয়ের পরদিন করা আদেশ দিয়ে রেখেছে, যেন প্রত্যেক দিন রাতে সে রুমে আসার পর এক কাপ গ্রিন টি বানিয়ে আনে। আর যদি এর বিপরীত হয় তাহলে কপালে দুঃখ আছে। তাই নিহা ও স্বামীর আদেশকে মান্য করে প্রতিদিন জয়ের জন্য গ্রিন টি নিয়ে আসে। কিন্তু কাল রাতে নিহার কিচেনে একটু কাজ বেশি ছিল বলে রুমে আসতে একটু দেরি হয়ে যায়, আর ভুলবশত গ্রিন টিও আনতে ভুলে যায়। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি, বাস। আর কি লাগে। জয় নিহার গায়ে হাত তোলার জন্য প্যান্টের বেল্ট খুলে পাষাণের মতো নিহার শরীরের প্রত্যেকটা অংশে আঘাত করেছিল। আর নিহার সইতে না পেরে ফ্লোরেই লুটিয়ে পড়েছিল। তারপর ব্যথাযুক্ত শরীর নিয়েই কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। নিহা এবার কাতরাতে কাতরাতে আস্তে আস্তে বসা থেকে উঠে দাঁড়ালো। সারা শরীরে ব্যথা করছে, কিন্তু এই ব্যথাটাও এখন ওর জন্য বিশ্বের মতো হয়ে দাঁড়িয়েছে। কারণ এই অসহ্য ব্যথা নিয়েই এখন কলুর বলদের মতো সারাদিনের কাজগুলো করতে হবে। আর যদি এর বিপরীতে একটু এদিক সেদিক হয় তাহলে আবারও জয় ওর গায়ে হাত তুলতে দুইবার ভাববে না। যদিও জয় সারাদিন বাড়িতে থাকে না, কিন্তু নিহার ভুল ত্রুটিগুলো যেন জয়ের কাছে পৌঁছাতে 2 মিনিটও লাগে না। নেহা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কিচেনে চলে আসলো ব্রেকফাস্ট রেডি করবে বলে। কি অদ্ভুত, বাসায় সার্ভেন্ট থাকার সত্ত্বেও নেহাকেই বাড়ির সব কাজ করতে হয়। সার্ভেন্ট যেন নামমাত্র এই বাড়িতে আছে। হয়তো রায়হান সাহেবের ভয়ে সার্ভেন্টকে মা ছেলে আর মেয়ে কেউ বিদায় করেনি, কারণ নেহার উপর ওদের আনুমানিক টর্চারগুলো যে ধরা পড়ে যাবে। নেহা নাস্তা তৈরি করছে আর কান্না মিশ্রিত চোখে ভাবছে কতটা সুন্দর ছিল তার জীবন। 1 বছর আগেও সে কতটা হাসতো, কত হাসি খুশি ছিল এই মেয়েটি। আর এখন নিয়তি এমন জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছে যে আর চাইলেও হাসি বের করতে হয় না মুখ দিয়ে, শুধু মিথ্যে হাসির অভিনয় করে যেতে হয় দিনের পর দিন। 1 বছরের ব্যবধানে সব কিছু যেন পাল্টে গিয়েছে। হ্যাঁ, নেহার বিয়ে হয়েছে প্রায় 1টা বছর ছুঁই ছুঁই। আর এই 1 বছরে এমন কোনো দিন যায়নি যেদিন নিহার মার খায়নি কিংবা কথা শোনেনি। নিহার মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন ওর জয়ের সাথে বিয়ের কথাবার্তা হওয়ায় ওর বাবা অতি মাত্রায় খুশি হয়েছিল। উনি ভেবেছিলেন বন্ধুর ছেলের সাথে তার একমাত্র মেয়েটার বিয়ে হলে হয়তো মেয়েটা সুখেই থাকবে, কারণ জয়দের ঘরে তেমন কোনো লোক নেই, শুধু জয়ের ছোট বোন জেসি আর জয়ের বাবা মাই আছে। নেহার বাবা ভেবেছিল মেয়েকে কম সদস্যের পরিবারে বিয়ে দিলে মেয়েকে তেমন খাটুনি করতে হবে না, মেয়েটা ওনার মুখেই থাকবে, মেয়েটা ওনার সুখেই থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো রায়হান সাহেব
অনেক ভালো একজন মানুষ, তাই ওনার ছেলে মেয়ে আর বউ নিশ্চয়ই অনেক ভালো হবে। কিন্তু ওই যে কথাই আছে না, পানি অল্প হলেও কুমির সহজেই থাকতে পারে, এখানেও ঠিক তাই। জয়ের বাবা ছাড়া বাকি তিনজনই নেহার গায়ে হাত তুলেছে, নেহাকে রোজ কথা শোনায়। নেহা ব্যথাযুক্ত শরীর নিয়ে যত দ্রুত সম্ভব সকালের নাস্তা রেডি করে রুমের দিকে হাঁটা ধরল, কারণ এখন আবার জয়ের শার্ট প্যান্টগুলো আয়রন করতে হবে। আর ওর শার্ট প্যান্ট আয়রন করা মানে যুদ্ধে জয়ী হওয়া, কারণ ওর শার্ট প্যান্টগুলো এত ভালো করে আয়রন করতে হয় যে 2টা শার্ট প্যান্ট আয়রন করতে 10টা শার্ট প্যান্ট আয়রন করার পরিমাণ সময় লাগে। তার উপর আবার ঘড়িটাও খুঁজে বের করতে হবে, কে জানে ঘড়িটা কোথায় পড়ে আছে, নয়তো আবার ওকেই চোর ভেবে দোষারোপ করবে। নেহা রুমে এসে শার্ট প্যান্ট আয়রন করে ঘড়িটাও খুঁজে বের করে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। আজ ভাগ্য হয়তো ওর পক্ষে ছিল বলে সব জয় আসার আগেই করে ফেলতে পেরেছে, নয়তো কত সময় তো এসব করতে না পেরে সকাল সকাল চর আর থাপ্পড় কপালে জোটে। কিন্তু আমাদের সমাজে আজও একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নেহার ক্ষেত্রেও ঠিক তাই, সব কিছু ঠিকঠাক করলেও যেন জয়ের চোখে ওর কিছু একটা ভুল পড়বেই। আজও তার ব্যতিক্রম হলো না। সব রেডি করার পর যখন জয় মর্নিং ওয়ার্ক করে বাসায় আসলো, তখন নেহা ডাইনিংয়েই ছিল। মূলত ডাইনিংয়েই সবার জন্য নাস্তা সাজাচ্ছিল। ডাইনিংটা ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ হওয়ায় ড্রয়িং রুম থেকে ডাইনিংটা সরাসরি চোখে পড়ে। জয় বাহির থেকে এসে ড্রয়িং রুমের সোফায় রেস্ট করার জন্য বসতেই ডাইনিংয়ের নাস্তা সাজানো নেহার দিকে চোখ গেল আর সাথে সাথে ডাক দিল, নিহা, নিহা। জয়ের কণ্ঠটা বেশ রাগান্বিতই শুনিয়েছে। সাথে সাথে জয়ের ডাক অনুসরণ করে জয়ের দিকে তাকালো নেহা। আমার জন্য এক গ্লাস জুস বানিয়ে নিয়ে আয় তো রুমে, আজ খুব টায়ার্ড লাগছে। তাড়াতাড়ি আনিস, ফ্রেশ হতে হবে আমায় আবার। নেহা হাতের কাজ রেখে দ্রুত জয়ের জন্য এক গ্লাস জুস বানিয়ে নিয়ে রুমে গেল। জয় বিছানায় বসেছিল। নেহা ধীর পায়ে হেঁটে বিছানার সামনে গিয়ে ওর দিকে জুসের গ্লাসটা এগিয়ে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত জুসের গ্লাসটা নেহা জয়ের হাতে দিতে এই গ্লাসটা ধপ করে ফ্লোরে পড়ে গেল। সামান্য জুস গিয়ে জয়ের গায়েও পড়ল। ব্যাস, এতটুকুতেই জয় যেন রেগে ফায়ার। যদিও গ্লাসটা নেহার হাত থেকে নয়, বরং ওর হাত থেকেই পড়েছে। কিন্তু তাতে কি, ওই যে কথাই আছে না, যত দোষ নন্দ ঘোষ। জয়ের ক্ষেত্রেও ঠিক তাই, দোষটা তার হলেও সে মানতে নারাজ। সব দোষ গিয়ে পড়ল নিহার উপর। রেগে মেগে বসা থেকে উঠে জোরে একটা চর বসিয়ে দিল নিহার গালে। তারপর রাগী গলায় বলল, কিরে, একটা কাজও কি ঠিক করে করতে পারিস না? তোর বাবা মা কি তোকে কোনো কাজ শিখায়নি? যখনই দেখি শুধু হুটহাট এটা ফেলে দিস ওটা ফেলে দিস। ঘরের জিনিসগুলো কি তোর বাপের টাকায় কেনা যে এভাবে হাত থেকে ফেলে দিস? অবশ্য তোর বাপের তো আমাদের বাড়ির চাকর হওয়ারও সামর্থ্য নেই। এসব কখনো চোখে দেখেছে নাকি? তাই তো মেয়েকে বড়লোক ছেলে দেখে গলায় ঝুলিয়ে দিয়েছে। ছোট লোক কোথাকার। রাগী কণ্ঠে কথাগুলো বলেই জয় নিজের গায়ে পড়া জুসগুলো হাত দিয়ে হালকা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। নেহা জয়ের সব কথা, এমনকি ওর হাতের মারধর পর্যন্ত সহ্য করতে পারলেও কেন যেন নিজের বাবা মাকে নিয়ে কিছু বললে সেটা সহ্য করতে পারে না। এখনও পারল না। জয়ের দিকে তাকিয়ে বলেই ফেলল, তবে কণ্ঠটা বেশ শান্ত রেখেই বলল, প্লিজ, আপনার যা বলার আমাকে বলবেন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না। দোষটা আমি করেছি। ওনাদের কেন আপনি এখানে টেনে আনছেন? দরকার পড়লে আপনি আমাকে মারেন, কাটেন, যাই করেন, তবুও প্লিজ ওনাদের নিয়ে কিছু বলবেন না। ওনাদের তো কোনো দোষ নেই। ব্যাস, নিহার শান্ত কণ্ঠে বলা কথাগুলো যেন জয়ের রাগকে বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জয় এমনিতেই ওর কথার পিঠে কথা বলা পছন্দ করে না, তার উপর এখন তো ওর কথার পিঠে কথা বলা ব্যক্তিটা ওর সবচেয়ে অপছন্দের ব্যক্তি নিহা। জয়ে যেন কথাগুলো সহ্য হলো না, রাগে চোখে নিহার দিকে তাকালো। নিহা তো ওর চাহনি দেখেই ভয়ে শুকনো ঢুক গিলছে। এখন না জানি আবার সকাল সকাল কপালে কি আছে। কথাগুলো বলে যে জয়ের রাগকে বাড়িয়ে দিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারছে, কিন্তু ওরই বা কি দোষ? ও দোষ করেছে, যা বলার ওকে বলবে, কিন্তু বাবা মাকে কথা শোনাবে কেন? বাবা মায়ের তো কোনো দোষ নেই। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর বাবা মাকে নিয়ে কথা বলেছি বলে খুব গায়ে ফোসকা পড়ছে না? তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? তোকে তো আজ আমি। বলেই জয় নিজের প্যান্টের বেল্টটা খুলে নিতে লাগলো। নেহা যেন বেল্ট খুলতে দেখে এই ভয়ে সিটিয়ে গিয়েছে, হাত পা রীতিমতো কাঁপছে ওর। এখন আবার গরু ছাগলের মতো মার খেতে হবে, কতটা ভাবতেই নেহার সারা শরীর কাঁপছে। নেহা কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না।
কারণ সে বারবারই নিজের জন্য জয়ের কাছে কোনো সাফাই দিতে পারে না। আজ পর্যন্ত একটা বারও নিজের নির্দোষ হওয়ার কথা বলতে পারল না জয়ের কাছে। সবসময় বিনা দোষে চট থাপ্পড় বেল্টের মার এসব সহ্য করেছে, এখনও তাই হলো। জয় নিজেই বেল্ট খুলে পশুর মতো মারতে লাগলো নিহার শরীরে। বল, আর কখনো মুখের উপর কথা বলবি কি না? বল, আর কোনোদিন এই দুঃসাহস করবি না আমার মুখের উপর কথা বলা? হ্যাঁ, আমার মুখের উপর কথা বলা? তোকে তো আজ আমি মেরেই ফেলবো, ছোট লোক কোথাকার। জয় কথাগুলো বলছে আর নিহা শরীরের একটা করে বেল্টের আঘাত করছে। নিহা যেন এত মার সহ্য করতে না পেরে ফ্লোরেই লুটিয়ে পড়ল। ও মা গো, আল্লাহ গো, ও মা আল্লাহ গো। কিন্তু নিহার এসব আর্তনাদ কি আর জয়ের কানে পৌঁছাচ্ছে? নিহা ফ্লোরে লুটিয়ে পড়াটা যেন ওর জন্য মারতে আরও সুযোগ হয়েছে। বেল্টের আঘাতের পাশাপাশি এবার পা দিয়েও লাথি দিতে লাগলো নিহার পেটে পিঠে। আর নিহা, সে তো বোবার মতো মুখ বুঝে সব মার সহ্য করে যাচ্ছে। জয় ততক্ষণ নিহার শরীরে আঘাত করেছে যতক্ষণ না সে নিজে ক্লান্ত হয়েছে। যখন নিহাকে মারতে মারতে নিজের হাতটায় ব্যথা হয়ে আসলো, তখন মারটা থামিয়ে বেলটা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল। আর নিহা সেখানেই শুয়ে রইল। কাল রাতে আর আজ সকালের মার খেয়ে এখন যেন পুরো শরীরটাই অসাড় হয়ে পড়েছে নিহার। পুরো শরীর যন্ত্রণা করছে ব্যথায়। ফ্লোর থেকে উঠে বসার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। জয় আসার আগে আগে কয়েকবার উঠে বসতে চেয়েও ব্যর্থ হলো। প্রায় আধা ঘন্টা পর জয় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আর এসে এখনও নিহাকে ফ্লোরে শুয়ে কাতরাতে দেখে নাক মুখ কুচকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। হয়তো প্রতিদিনের মতো আজও কোনো ক্লাব কিংবা হোটেলে যাওয়ার জন্য রেডি হবে এখন, আর নয়তো বা গার্লফ্রেন্ডকে ডেটিংয়ে নিয়ে যাওয়ার জন্য রেডি হবে। রেডি হতে হতে আয়নার দিকে তাকিয়ে জয় বলল, আর শুয়ে না থেকে এবার উঠে গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দে। অনেক কাপড় জমা হয়ে আছে আমার। এখনো বেঁচে আছিস, মরে যাসনি যে? এতক্ষণ মরার মতো শুয়ে থাকবি? জলদি উঠে ওয়াশরুমে যা। মিনিট বিশেকের মধ্যেই জয় রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু নিহাকে এখনো ফ্লোরে শুয়ে থাকতে দেখে মেজাজটা যেন চটে গেল। তবে গায়ে হাত না তুললেও ধমক দিতে ভুল করলো না। কি হলো, এখনো শুয়ে আছিস কেন? আজ কি সারাদিন শুয়ে থাকার প্ল্যান করেছিস নাকি? বলেছি না আমার সব কাপড়গুলো ধুয়ে দিতে, কথা কি কানে যায় না? জলদি ধুয়ে শুকিয়ে সন্ধ্যার আগে আয়রন করে রাখবি, আমাকে যেন আর বলতে না হয়। আমি এখন বাইরে যাচ্ছি, এসে যদি কোনো রকম অনিয়ম দেখি তাহলে হচ্ছে তোর। বলেই জয় রুম থেকে বেরিয়ে গেল। নিহা প্রায় 1 ঘন্টা পর ব্যথাযুক্ত শরীর নিয়ে কাপড় ধোয়া শেষ করলো। এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে, তাই আর কোনো রকম দেরি না করে কিচেনের দিকে হাঁটা ধরলো। সিঁড়ি দিয়ে নামার সময় দেখা হলো জেসির সাথে। জেসি ডাইনিং থেকেই আসছিল। নিহাকে কুকরিয়ে হাঁটতে দেখে থেমে গিয়ে তাচ্ছিল্যের স্বরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাবিজি, আমার ভাইয়া বুঝি আজকেও আদর করেছে? আচ্ছা, আজকে আদরের ডোজটা একটু বেশি ছিল। অবশ্য তোমাকে দেখে বোঝা যাচ্ছে আজ ডোজ একটু বেশি হয়েছে। বলি কি, এত কিছুর পরেও কেন পড়ে আছো এই বাড়িতে? এবার হলেও তো চলে যেতে পারো। গেও কোথাকার। তখনই শায়লা বেগম অর্থাৎ জয়ের মা আসলেন। উনি তাচ্ছিল্য হেসে বললেন, আরে জেসি, কি বলছিস কি তুই এসব? তাকে কি বলছিস? ও কেন যাবে এখান থেকে? ও তো এই বাড়িতে রাজত্ব করবে বলেই পণ করে এই বাড়িতে ঢুকেছে। দেখছিস না তোর বাবাকে কিভাবে বশ করে নিয়েছে? বন্ধুর মেয়ে করে করে তো সব সময় মাথায় তুলে রাখে। আমাদের কোনো কথাই বিশ্বাস করে না ওর কথা ছাড়া। ভাগ্যিস জয় আমাদের সাথে ছিল, নয়তো এই গেয় ভূতটা তো পুরো বাড়ি নিজের কবজা করে নিত। যত সব। কেন হচ্ছে তোর বাবা এই গেয় মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে গেল আমি বুঝি না বাপু। আমার ছেলে হর থেকেও 1000 গুণ সরস মেয়ে বিয়ে করতে পারতো। এসব বলতে বলতে শায়লা বেগম আর ওনার গুণধর মেয়ে সিঁড়িতে উপরে উঠে গেলেন। আর নেহা চুপচাপ কিচেনে চলে গেল। কোনো রকম রিয়াক্ট কিংবা প্রত্যুত্তর করলো না, কারণ এসব আজ নতুন কিছু নয়। প্রতিদিনে এসব নানান কথা ওকে শুনতে হয়। এই বাড়িতে আসার পর থেকে ওর কপালে খাবারের চেয়ে কথা আর মারি জোটে বেশি। মাঝে মাঝে তো বলতে বলতে গায়ে হাতও তুলে মা মেয়ে। আর সবসময় ভাবে কিভাবে জয়কে দিয়ে মার খাওয়াবে নেহাকে। জয় এমনিতেও এই বিয়েতে রাজি ছিল না, কারণ নেহা গ্রামের মেয়ে আর জয় হচ্ছে শহরের আধুনিক ছেলে, যাকে বলে আলট্রা মডার্ন। সবসময় পার্টি, ক্লাব, নেশা করা, বাবার কামানো টাকা অযথা খরচ করাই হচ্ছে জয়ের নিত্যদিনের কাজ। আর নেহাকে বউ হিসাবে না মানার দ্বিতীয় কারণ হচ্ছে জয়ের একটা গার্লফ্রেন্ড আছে, মীরা। সেও জয়ের মতো ওভার স্মার্ট।
যেই কারণে জয়ের পুরো ফ্যামিলির চোখের মনি সে, শুধুমাত্র জয়ের বাবা ছাড়া। রায়হান সাহেব তো এই মেয়েকে দু চোখে সহ্য করতে পারে না। ওনার কলিজার টুকরা হলো নেহা, যাকে উনি নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন। তবে রায়হান সাহেব জানেন না যে ওনার ছেলে মীরাকে ভালোবাসে। উনি মনে করেন মীরা মেয়েটা শুধু ওনার ছেলের বন্ধু, তাছাড়া আর কিছু নয়। দিনটা কোনো মতে পেরোলেও রাতটা যেন বারবারই কালো। রাতে সবাই ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে, তবে নিহা বাদে, কারণ নিহার ডাইনিংয়ে বসাটা ওর মা ছেলে মেয়ে কেউই পছন্দ করে না। যদিও রায়হান সাহেব প্রতিদিনই বলে নিহাকে ডাইনিংয়ে বসতে, কিন্তু নিহা বসে না, কারণ শ্বশুর চলে যাওয়ার সাথে সাথে ওর কী হবে সেটাও ভালো করেই জানে। সবার খাওয়া হয়ে গেলে নিহা এবং ডাইনিং পরিষ্কার করে কিচেনে গিয়ে নিজেও খেয়ে নিল, তবে সবার মতো মাছ মাংস দিয়ে নয়, শুধু বেগুন ভাজি আর ডাল দিয়ে, যেটা ওরা রুটিন করে দিয়েছে। নিহা খুব ইচ্ছে হয় অন্য কোনো সবজি কিংবা মাছ মাংস কিছু খেতে, কিন্তু তবুও এসব দিয়ে খেতে হচ্ছে, কারণ ওদের রুটিনের বাইরে একটু ব্যতিক্রম হলে কপালে ভাতও জুটবে না। এই তো কিছুদিন আগে নিহার এসব দিয়ে রোজ রোজ খেতে ইচ্ছে করছিল বলে এক পিস মুরগির মাংস আর একটু ঝোল নিয়েছিল। ব্যাস, শাশুড়ি আর ননদ মিলে 2 দিন না খাইয়ে রেখেছে ওকে। তাই এখন আর মন চাইলেও আর না চাইলেও এসব দিয়েই খাই, কারণ ওই যে কথাই আছে না, নাই মামার চেয়ে কানা মামাই ভালো। নিহার ক্ষেত্রেও ঠিক তাই। একেবারে না খেয়ে উপোস থাকার চেয়ে সবজি দিয়ে হলেও খেয়ে পেট ভরানো উচিত। কি আজব, যেই বাড়ির চাকররাও মাছ মাংস দিয়ে ভাত খায়, সেখানে নিহার কপালে সামান্য ডাল আর বেগুন ভাজিই জোটে। নিহা রুমে এসে দেখে জয় ফোনে হেসে হেসে কথা বলছে। নিহার বুঝতে দেরি হলো না যে জয় মীরার সাথেই কথা বলছে। ও কিছু না বলে প্রতিদিনের মতো চুপচাপ ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল, কারণ এটাই তার স্থান। এই 1 বছরে একটা দিনের জন্য স্বামীর পাশে জায়গা হয়নি তার। বিয়ের প্রথম রাতেই স্বামী নামক অমানুষটি নিচে ছুঁড়ে মেরেছিল ওকে। স্বামীর ভালোবাসা তো দূর, এই মানুষটির থেকে আজ পর্যন্ত একটা ভালো কথাও শুনতে পায়নি নিহা। সবসময় দাসীর মতো ব্যবহার করে। নিহার মনে হয় জয় ওর সাথে যেমন ব্যবহার করে তেমন ব্যবহার কেউ বাড়ির চাকরের সাথেও করে না। কই, চাকরদের সাথে তো কত সুন্দর করে কথা বলে, তাহলে ওর সাথে কেন এমন আচরণ করে? কথাগুলো ভাবতেই চোখ থেকে 2 ফোঁটা জল কাল বেয়ে গড়িয়ে পড়ল নিহার। জয়ও বেশ কিছুক্ষণ ফোনে কথা বলে বিছানায় এসে শুয়ে পড়ল, তবে শোয়ার আগে নিহাকে আদেশ দিতে ভুল করলো না। শোন, কাল আমার একটা পার্টিতে যেতে হবে। তুই আমার কিছু কাপড় আয়রন করে রাখিস পার্টির জন্য। আজই তো কতগুলো করলাম, আবার করতে হবে কেন? ওইখান থেকে একটা পড়ে গেলে হয় না? তোকে যেটা বলেছি সেটা করবি, ব্যাস। আমি এত কথা শুনতে চাই না। আজ মুডটা একটু ভালো, তাই গায়ে হাত তুললাম না, নয়তো আমাকে উপদেশ দেওয়ার মজা বুঝিয়ে দিতাম। যত সব গিয়ে ভূত কোথাকার। কথাগুলো বলে জয় উপাস ফিরে গেল। রাতটা প্রতিদিনের মতোই পার হয়ে গেল। পরদিন সকালবেলা নিহা উঠে রোজকার মতো সবার জন্য নাস্তা বানিয়ে ডাইনিংয়ে রাখলো, যেন কোনো রকম ত্রুটি না হয়। তার জন্য সবাই আসার আগে সব টেবিলে সাজিয়ে রেখেছে। একটু পরেই সবাই এক এক করে ডাইনিংয়ে আসলো। সবাই ডাইনিংয়ে বসতেই নিহা সবাইকে নাস্তা সার্ভ করতে লাগলো। কি রে মা, তুই খাবি না? একদিনও তো আমাদের সাথে বসে খেতে দেখলাম না, আজ আমাদের সাথে খাবি? বস, নাস্তা যারটা সে নিয়ে খাবে। রায়হান সাহেবের মুখের উপর কেউ কথা বলতে পারে না, তাই সবাই রেগে মেগে তাতে দাঁত চেপে খাচ্ছে। তবে নিহা বেশ বুঝতে পারছে সবার মনে কি চলছে, আর ও এটাও ভালো করে জানে শ্বশুর অফিসে চলে গেলে ওরা ওর সাথে কি করবে। তাই নিহা মুখে মেকি হাসি টেনে বলল, না বাবা, আপনারা খান, আমি পরে খাবো। আর তাছাড়া আমার এখনো ক্ষুধাও লাগেনি। তুইও না? আচ্ছা ঠিক আছে, তবে টাইমলি খেয়ে নিস, নয়তো শরীর খারাপ করবে। জি বাবা। শায়লা বেগম স্বামীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। ওনার বুঝে আসে না ওনার স্বামী ঘরের বাকি সবার থেকে এই মেয়েটাকে কেন বেশি গুরুত্ব দেয়। শায়লা বেগম মনে মনে বিড়বিড় করে বললেন, যত সব আদি খেতা, নিজের মেয়ের কোনো খোঁজ নেই, অন্যের মেয়ের জন্য দরদ উতলে উতলে পড়ছে। জয়, তুই কি এখনো ডেই করে ঘুরে বেড়াবি? স্টাডি কমপ্লিট করেছিস, এখনো কি ঘুরে বেড়ানোর সময়? এবার হলেও তো আমার বিজনেস হাত লাগাতে পারিস নাকি? আর তুমি ছেলেকে তো দিন দিন কুবুদ্ধি দিয়েই অপথে পাঠাচ্ছ। এখন হলো অন্তত ছেলেকে বোঝাও, নয়তো পরে মাথা ফাটলেও কাজ হবে না। বাবার কথা শুনে জয় খাবার খেতে খেতে বলল, ড্যাড, মমকে কিছু বলো না, আমি সময় হলে নিচ থেকে অফিসে যাব, তোমার বলতে হবে না। বাবা,
তুই তোর ড্যাডের কথা শুনিস না। সে তোর স্বাধীনতাটা খর্ব করতেই চাইছে। এখনই তো তোর মজা করার সময়। বিজনেস করার জন্য অনেক টাইম পড়ে আছে, তখন করিস। এখন এনজয় কর বাবা। রায়হান সাহেব স্ত্রীর কথা শুনে দিলেন এক ধমক, যেটা শুনে সবাই একেবারে চুপ হয়ে গেল। কারণ এখন কেউ কিছু বললে রায়হান সাহেব যে খাবার খাওয়া শুদ্ধ বন্ধ করে দিবে সেটা সবাই ভালো করেই জানে। রায়হান সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বললেন, জয়, দেখে নিস তোর মা যে তোর কত বড় ক্ষতি করছে সেটা একদিন বুঝতে পারবি। এখন তো আবার কথাকে পাত্তা দিস না। এমন একদিন আসবে যেদিন তুই বুঝতে পারবি আমি কেন কথাগুলো বলতাম। এরপর খাবার শেষ করে যে যার কাজে চলে গেল। অর্থাৎ রায়হান সাহেব অফিসে, জয় বন্ধুদের সাথে বাহিরে, আর ওরা মা মেয়ে দুজনে গেল পার্লারে রূপচর্চা করতে। আর ঘরের কাজগুলো করার জন্য নিহাকে রেখে গেল চাকরানি হিসেবে। নিহা দুপুরে রান্না শেষ করে গোসল করে জহরের নামাজটাও পড়ে নিল। এখন আপাতত ও আর ঋতু ছাড়া আর কেউ নেই। ঋতু হলো এই বাসার কাজের মেয়ে। আগের কাজের মেয়েটা একটু কাজে ফাঁকি দিত বলে রায়হান সাহেব জয় আর নিহার বিয়ের পরপরই ঋতুকে নিয়ে আসে। নিহা যখন নামাজ শেষে জায়নামাজটা তুলে রাখছিল তখনই ঋতু ডাকতে আসলো, ভাবি ভাবি। নিহা জায়নামাজটার স্ট্যান্ডে রেখে দরজার দিকে এগিয়ে গেল। হ্যাঁ ঋতু, বলো। ভাবি, দুপুর পার হইয়া যাইতেছে, ভাত খাইবা না? হ্যাঁ খাবো তো, কিন্তু এখনও তো মা আর জেসি আসেনি। আর তুমি তো জানোই ওরা যতক্ষণ না আসে ততক্ষণ খাই না। ওরা আসুক তারপর খাবো। নিহার কথা শুনে ঋতু তাচ্ছিল্য হাসলো, বলল, তুমি আসলে কি কও তো ভাবি? যেই মানুষগুলো তোমার কথা একটাবার ভাবে না, উল্টো কিভাবে তোমারে মার খাওয়ানো যায়, কিভাবে দুইটা কথা শোনানো যায়, এইসব ভাবে তুমি তাদের জন্য না খাইয়া বইসা আছো। আর কাকে মা বলতাছো? ওই রাক্ষসী মহিলাটাকে, যে তোমারে সবসময় এই বাইসা থাইকা বাহির করতে চায়। এইভাবে বলো না ঋতু, উনি বড়জন, আর বড়জনদের এইভাবে বলতে নেই। আচ্ছা, তোমার ক্ষুধা লেগেছে? না, আমার এখনো ক্ষুধা লাগেনি। মানুষ ভাত কি এখন খায় নাকি? বিকেল হোক, তারপর ক্ষুধা লাগবনি। নেহা বুঝতে পারল ঋতু কথাটা ওকে পিস মেরেই বলেছে, তাই ঋতুর গালটা টেনে দিয়ে হেসে বলল, ক্ষুধা লাগেনি তাই না? তাহলে আমাকে ডাকতে এসেছো কেন? তুমি তো যতক্ষণ ক্ষুধা না লাগে ততক্ষণ আমাকে খাওয়ার কথা বলো না। চলো খাবে। বলে ঋতুর হাত ধরে রুম থেকে বের হয়ে গেল নেহা। তুমি শুধু শুধু আমাকে টাইনা নিয়ে যাইতেছো। তুমি ভালো করেই জানো আমি তোমাকে ফেলে খাবো না। আচ্ছা, সে দেখা যাবে। আচ্ছা ঋতু, একটা কথা বলো তো, তুমি আমাকে এত পছন্দ করো কেন? যেখানে এই বাড়ির সবাই আমাকে অপছন্দ করে, সেখানে তুমি আমাকে এত ভালোবাসো কেন, বলবে? তুমি মানুষটা এমন যে তোমাকে যে কোনো মানুষ ভালো না বেসে থাকতেই পারবে না। তবে আমি ভালো মানুষগুলোর কথা বলছি, যেমন বড় স্যার। কারণ খারাপ মানুষগুলো কখনো ভালো মানুষগুলোকে চিনতে পারে না, যেমন ওর মা আর ছেলে মেয়ে। নেহা আর ঋতু যখন কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। দুজনেই ভেতরে ঢুকে সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। নেহা শাশুড়ি আর ননদকে টায়ার্ড দেখে দ্রুত কিচেনে গিয়ে 2 গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আসলো। যদিও ঋতু অনেক বারণ করেছিল, কিন্তু নেহা শোনেনি। এই নিন মা, শরবতটা খেয়ে নিন, তাহলে ক্লান্তিটা দূর হয়ে যাবে। জেসি, তুমিও নাও। সোফায় মা মেয়ে দুজনেই চোখ বন্ধ করে বসেছিল। হঠাৎ নিহার কণ্ঠ শুনে চোখ খুলে তাকিয়ে সোজা হয়ে বসলো। একবার নিহার হাতের টাইংয়ে রাখা শরবতের গ্লাসগুলোর দিকে তাকিয়ে নিহার দিকে তাকালো। তারপর তাচ্ছিল্য হেসে শায়লা বেগম বললেন, তোকে কি আর সাদে গেও বলি আমি? গেও ছোট লোক কথাকার। এই বাড়িতে এসেছিস 1 বছর হয়ে গেছে, কখনো আমাদেরকে কি লেবু শরবত খেতে দেখেছিস? তুই জানিস না আমরা ফ্রুটস জুস ছাড়া অন্য কোনো রকম শরবত খাই না? মম, তুমিও কি কেন বলছো এইসব? ও তো আমাদের খাওয়ার জন্য আনেনি, আমাদের জন্য শরবত এনেছে বলে নাম করার জন্য এনেছে। যদি খাওয়ার জন্য আনতো তাহলে আর এমন ছোট লোকই শরবত বানিয়ে আনতো না। ওয়াক, এইরকম সাদা মাটা লেবু শরবত কেউ খায়? আমার তো দেখেই বমি হবে মনে হচ্ছে। এসব ওদের মতো ছোট লোকরাই শুধু খেতে পারে। লিসেন ভাবি সাহেবা, পরের বার থেকে আমাদের জন্য কিছু আনতে হলে আমাদের পছন্দ অপছন্দ জেনে তারপর আনবে, নয়তো তোমার আনা জিনিস তোমার মুখেই ছুঁড়ে মারব। গট ইট?
আর হ্যাঁ, আমরা আসার আগে যেন ডাইনিংয়ে খাবার রেডি থাকে। চলো মম, ফ্রেশ হতে হবে। চল। বলেই মা মেয়ে দুজনেই গদগদের সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। নেহাকে কিছু বলার সুযোগও দিল না। এখন খুশি হইছো তো ভাবি? দেখলে তো তোমার ভালো কাজের কি প্রতিদান দিল। আইসা তুমি কও, সূত্রারে কও তো, কেন বোঝো না তোমার ভালো কাজের কোনো মূল্যই ওদের কাছে নেই? মূলত তোমারই কোনো মূল্যই নেই ওদের কাছে। কেন পইরা আসো এখানে? এই বন্দি দশায় না থাইকা কোথাও সইলা গেলে আরও ভালো করতে, অন্তত এই অমানুষ তিনটার হাত থেকে বাঁচতে পারতে। এখন আসো, এইভাবে আর দাঁড়াইয়া না থাইকা ম্যাম সাহেবদের জন্য টেবিলে খাবার সাজাইয়া দিই, নয়তো আবার কথা শুনাইব তোমায়। ঋতুর কথা শুনে নেহা কোনো কথা বলল না, চুপচাপ ঋতুর সাথে কিচেনে চলে গেল। ঋতুর কথার পিঠে বলার জন্য যেন কিছুই খুঁজে পেল না সে। আর ওর কী বা বলার আছে? ঋতু তো ঠিকই বলছে, ওর কোনো মূল্যই নেই ওদের কাছে। যেখানে ওর মূল্য নেই সেখানে ওর কাজগুলোর কি মূল্য থাকবে? নেহার ভালো কাজগুলোও কেন যেন ওদের কাছে খারাপ মনে হয়। শায়লা বেগম আর জেসি খাওয়ার পর নেহা আর ঋতুও কিচেনে বসে খেয়ে নিল। নেহা আসলে সবসময় ঋতুর সাথে একসাথে খাবার খায়। নেহা খাবার খেয়ে রুমে চলে আসলো। তারপর কিছু সময় মায়ের সাথে ফোনে কথা বলে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লো। মায়ের সাথে কথা বলে খুব ভালো লাগছে। ভাগ্যিস রায়হান সাহেব ফোনটা দিয়েছিল, নয়তো কখনো বাবা মায়ের সাথে কথা বলার সুযোগও হয়তো হতো না নেহার। রায়হান সাহেবই একমাত্র ব্যক্তি যে নেহাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। তাই নেহাও এই মানুষটিকে অনেক সম্মান আর শ্রদ্ধা করে। নেহা ঘুমোতে গিয়েও যেন ঘুম আসলো না চোখে। শরীরটা আজকাল খুব বেশি ব্যথা করে, শুতে গেলে যেন ব্যথাগুলো আরও বেশি ছেঁকে ধরে। অবশ্য প্রতিদিনের মারের তুলনায় আজ মারটা একটু বেশিই হয়েছে। বেল্টের মার আর লাথি খেয়ে যেন পুরো শরীর অসাড় হয়ে গেছে। যখন দেখলো ব্যথার জন্য এপাশ ওপাশ ফিরতে পারছে না, তখন আর কোনো উপায় না পেয়ে উঠে বসলো নেহা। হয়তো ফ্লোরে শুয়েছে বলে আরও বেশি ব্যথা করছে। তাই ঠিক করলো ঋতুর সাথে গিয়ে গল্প করবে কিছুক্ষণ। যেই ভাবা সেই কাজ। নেহা রুম থেকে বেরিয়ে সোজা কিচেনের পাশের রুমটাতে চলে গেল, কারণ এই রুমটাতেই ঋতু থাকে। ঋতু, ঋতু। বলতে বলতে নেহা রুমে ঢুকলো। ঋতু তখন খাটে শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছিল। মোবাইলটা মূলত রায়হান সাহেব কিনে দিয়েছিলেন যাতে অবসর সময়ে ঋতু মোবাইল টিপে একটু ক্লান্তি দূর করতে পারে। নেহাকে এই সময় রুমে ঢুকতে দেখে অবাক হয়ে দ্রুত উঠে বসলো। ভাবি তুমি? আসো বসো। তুমি এই সময় এখানে? তুমি তো এই সময় প্রতিদিন ঘুমাও, আজ ঘুমাও নাই? ঋতুর কথা শুনে নেহা মুচকি হেসে ঋতুর পাশে গিয়ে বসলো। তারপর ঋতুর রুমের চারপাশে চোখ বুলাতে বুলাতে বলল, ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সাথে কিছু সময় গল্প করি, তাই চলে আসলাম তোমার কাছে। সত্যিই কি তাই, নাকি অন্য কোনো কারণ? মিথ্যা কইবা না কিন্তু, কারণ গত 1 বছরে তোমারে আমার ভালো কইরা চেনা হইয়া গেছে। আর যাই হোক, তুমি কখনো বিকালে না ঘুমাইয়া থাও না। সত্যি করে কও তো কি হয়েছে? নেহা বরাবরই ঋতুর থেকে কিছু লুকিয়ে রাখতে পারে না। প্রথমে মিথ্যা বললেও পরে ঠিকই সত্যিটা বলে দিতে হয়। আর বলবে না বা কেন? এই বাড়িতে ঋতুই তো একমাত্র মানুষ যে ওর সুখ দুঃখ সব বোঝে, যার সাথে নেহা নিজের সব দুঃখ শেয়ার করতে পারে। ঋতুর বয়সটা একটু কম হলেও মেয়েটা যথেষ্ট ম্যাচিওর। ঋতুকে এই বাড়িতে আনার পর থেকেই নেহা ঋতুর সাথে ভালো ব্যবহার করে বলে, ঋতুকে ছোট বোনের মতো দেখে বলে ঋতুও নেহাকে যথেষ্ট পছন্দ করে। নেহা যত কষ্টেই থাকুক, ঋতুর সাথে কিছু সময় কথা বললে যেন সব দুঃখ ভুলে থাকতে পারে সে। কি হইল, কিছু কইতাছ না যে? নাকি এখন এই ঋতুকেও মিথ্যা কইতে শিখা গেছো? যেমনটা বড় স্যারকে কও, ভালো না থাইকাও কত সুন্দর করে বড় স্যারকে সবসময় কও, বাবা আমি ভালো আছি, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। নেহা মলিন হাসলো ঋতুর কথা শুনে। নেহাকে হাসতে দেখে ঋতু রাগী গলায় বলল, একদম হাসবা না। এখন আর আমারে ভালোই বাসো না, নয়তো আগে সবসময় আমার লগে ভাগাভাগি করতে সব কথা, আর এখন আমার কাছ থেকে সব কথা লুকাইতে চাও। আরে তেমন কিছু না, আসলে শরীরটা খুব ব্যথা করছে আর পিঠেও খুব যন্ত্রণা করছে। শুলেই মনে হচ্ছে পিঠে আর পুরো শরীরে অসহ্য ব্যথা করছে, তাই না ঘুমিয়ে তোমার সাথে গল্প করতে চলে আসলাম। ঋতু নেহার কথাগুলো শুনে কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে হঠাৎই বলে উঠল, সারা শরীর ব্যথা করতেছে তা না হয় বুঝলাম, কিন্তু পিঠেও জ্বালা করতেছে মানে? দেখি ওইদিকে ঘোরো তো, পিঠে কি হয়েছে দেখি। বলে ঋতু নেহাকে ধরে এদিকে ঘুরতে চাইলো, কিন্তু নেহা না ঘুরেই হেসে বলল, আরে আমার পিঠে আবার কি হবে, তোমার দেখতে হবে না,
এমনিই ব্যথা করছে হয়তো, মনে হয় ফ্লোরে থাকার অভ্যাস নেই বলে এমন হচ্ছে। নিহার কথাকে উপেক্ষা করে ঋতু রাগী কণ্ঠে বলল, বেশি কথা না কইয়া চুপচাপ ওই দিকে ঘুরো তো, নয়তো এখন আমার আন্তর্জাতিক গ্যালিগুলো দিমু কিন্তু। আমায় কি ছোট বাচ্চা মনে হয় যে ভুলভাল বুঝিয়ে দিবে আর আমিও বুঝে চুপ কইরা থাকবো? ঘুরো জলদি। বলে ঋতু নিহাকে জোর করে ধরে সামনের দিকে ঘুরিয়ে দিল। তারপর পিঠ থেকে শাড়ি সরিয়ে পিঠে চোখ পড়তেই আটকে উঠল ঋতু। এমন কিছু দেখবে সে কল্পনাও করেনি। নেহার শরীরটা খুব বেশি ফর্সা হওয়ায় ফর্সা শরীরে ব্লাউজের উপর দিয়ে বেল্টের আঘাতগুলো ভালো করে দৃশ্যমান হচ্ছে। নেহার পিঠে এগুলো কিসের দাগ আরও একটু ভালো করে দেখার জন্য ঋতুর ব্লাউজের হুকগুলো দ্রুত খুলে ফেললো। আর সাথে সাথে নেহার পিঠের অজস্র মারের দাগগুলো চোখে পড়ল ঋতুর। নেহার পিঠে অজস্র বেল্টের আঘাতের দাগ হয়ে আছে, কিছু কিছু দাগ লাল হয়ে আছে, আর কিছু কিছু তো কালো বর্ণ ধারণ করেছে। এসব দেখে নিজের অজান্তেই ঋতুর মুখটা হা হয়ে গেল। মুখে হাত দিয়ে আটকে গলায় বলল, ও মা গো, ভাবি এসব কি? হাল্লা গো, এতগুলো মায়ের দাগ, পুরো পিঠে তো একটুখানি জায়গাও খালি নাই যেখানে মারের দাগ নাই। বেল্টের দাগগুলো কেমন রক্ত মাইরা ফেলছে দেখো। তুমি কি করে এত আঘাত নিয়েও হাসি মুখে সব কইরা যাইতেছো ভাবি? আমি হলো তো বিছানা থাইকা উঠতেই পারতাম না। নিশ্চয়ই কোনো মলম লাগাও নাই আর ব্যথার ওষুধও খাও নাই, তাই না? আল্লাহ, কি অবস্থা হয়েছে পিঠের। দাঁড়াও, তুমি বসো, আমি এখনই আইতাছি। বলেই ঋতু বসা থেকে উঠতে চাইলে নেহা খপ করে ওর হাত ধরে ফেললো। কি হইল? হাত ধরলা কেন? সারো। কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য মুভ আর ব্যথার ওষুধ আনতে চাইতাছি, সাইরা দাও আমার হাত। না ঋতু, এইসবের কোনো দরকার নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে, তুমি বসো। আর তাছাড়া আমার জন্য মুভ আর মেডিসিন আনতে গেলে ওনাদের কাছে ওনারা আরও হাসি ঠাট্টা করবে। তখন মা মেয়ে দুজন মিলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসবে। থাক, লাগবে না মুভ টুভ কিছু, এমনিতেই সেরে যাবে। বেশি কথা বইল না তো ভাবি, চুপ কইরা বইসা থাকো। আমি যেন আয়সা এভাবেই দেখি, কাপড় গায়ে দিও না জানো। আর ভয় পাইও না, আমি তোমার জন্যই বইলা আনবো না, আমার জন্য বইলা আনবো। কথাগুলো বলেই ঋতু রুম থেকে বেরিয়ে গেল। আর নিহার গায়ে কাপড় এলোমেলো হয়ে আছে বিধায় যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। একটু পরেই ঋতু মুভ আর মেডিসিন নিয়ে রুমে আসলো। হয়তো দৌড়ে গিয়ে দৌড়ে এসেছে, তাই তো এত তাড়াতাড়ি আসতে পেরেছে। ঋতু এসে একটা অ্যারোস ট্যাবলেট আর পানির গ্লাস দিয়ে দিল নিহার দিকে। নিহা নিজেকে সামনে রেখে কোনো মতে পানির গ্লাস আর মেডিসিন নিয়ে খেয়ে নিল। ঋতু পানির গ্লাসটা টেবিলের উপরে রেখে আবারও খাটে পা তুলে নিহার পেছনে বসে পড়ল। ঋতু, কেন শুধু শুধু এত কষ্ট করতে গেলে বলো তো? সব সময়ের মতো এবারও সেরে যেত। মুভ লাগিয়ে কি লাভ? আর কয়দিনই বা মুভ লাগাবো? হয়তো এখন মুভ লাগিয়ে রাতে আবার এমন দাগ হয়ে যাবে। তার চেয়ে বরং দাগগুলো নিয়ে থেকে যাওয়াই ভালো। কথাগুলো বলতে গিয়ে নিহার চোখ থেকে দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঋতু পেছন থেকেও নিহার কান্না করার ব্যাপারটা বুঝতে পারল। ঋতু এবার আস্তে আস্তে নিহার পিঠের অজস্র দাগগুলোতে মুভ লাগিয়ে দিতে লাগলো। আহ, আস্তে লাগাও ঋতু, পিঠে জ্বলছে খুব। ও মা গো ঋতু, প্লিজ ফ্যানটা চালিয়ে দাও, মুভ দেওয়ায় খুব জ্বলছে পিঠে। আল্লাহ গো। নিহাকে ব্যথায় কুকড়াতে দেখে ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও বসে পড়ল। তারপর আবারও মুভ লাগাতে লাগাতে বলল, ভাবি তোমাকে একটা কথা কই। বলো। ঋতু কয়েক সেকেন্ড চুপ থেকে বলে উঠল, এত মায়ের সহ্য করে কেন এখানে পইরা আসো? কেন সইলা চাইতেছো না এই বাড়ি সাইরা? তোমার এই বাড়ির কেউ ভালোবাসে না, শুধু বড় সাহেব ছাড়া। কেন এত কষ্ট সহ্য করতেছো কত? কি করব বলো? বাবা যে আমায় অনেক ভালোবাসে, বাবার মতো মানুষটাকে ছেড়ে কি করে যাই? মানুষটা আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, তাই শত কষ্ট মুখ বুজে সহ্য করে এই বাড়িতে পড়ে থাকি। সত্যিই কি বড় সাহেবের জন্য পইরা আসো নাকি অন্য কিছু? মানে? ছোট সাহেবকে ভালোবাসো? কি বলো এসব তুমি? যেটা জিজ্ঞেস করছি ওইটা কও। ছোট সাহেবকে ভালোবাসো? নেহা কিছু বলল না, বরং চুপ করে রইল। ঋতুর প্রশ্নের জবাবে কি বলবে বা নেহা কিছু বলল না, বরং চুপ করে রইল। ঋতুর প্রশ্নের জবাবে কি বলবে বা কি বলা উচিত নেহা জানা নেই। আর কি বা বলবে এটা যে সে ওই মানুষ নামের অমানুষটাকে ভালোবাসে। কথাটা শুনলে এই ঋতু কি ভাববে? হয়তো ওকেই শেষটা ভাববে। ঋতুর ততক্ষণে মুভ লাগানো শেষ।
তাই সে নিহার ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিয়ে খাটে পা ঝুলিয়ে বসে পড়ল। নিহাও সোজা হয়ে বসলো। ঋতু নিহার দিকে তাকিয়ে আবারও বলল, আমি জানি তুমি ছোট সাহেবকে ভালোবাসো, আর তাই ওই ব্যাটারে সেরে যাইতে পারতাস না। বড় সাহেব তো বাহানা মাত্র। নেহা চমকালো ঋতুর কথা শুনে। ও কি করে বুঝলো সে জয়কে ভালোবাসে? হ্যাঁ, ঋতুর কথাই ঠিক। নেহা জয়কে অনেক ভালোবাসে, যদিও নেহা জানে যে জয়ের মনে ওর জন্য কোনো ভালোবাসা নেই, আর কখনো হয়তো জন্মাবেই না। তবুও সে এই মানুষটিকে ভালোবাসে, অনেক ভালোবাসে। যত যাই হোক, মানুষটি তো ওর স্বামী, আর প্রতিটা স্ত্রীরই উচিত স্বামীকে ভালোবাসা। নেহাও ভালোবাসে, তবে উচিত অনুচিতের কথা ভেবে নয়। যেদিন প্রথম জয়ের ছবি দেখেছিল বাবার কাছে, সেই দিনই জয়কে ভালো লেগে যায় নেহার। আর সেই ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম। কিন্তু কে জানতো এই মানুষটা ওকে নয় অন্য কাউকে ভালোবাসবে। নেহার মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন ওদের বাসায় রায়হান সাহেব ওনার ছেলের প্রস্তাব নিয়ে গেছিল। নেহা তখন উঠানে মায়ের সাথে টুকটাক কাজ করতে করতে কথা বলছিল। তখনই বাবা সহ রায়হান আঙ্কেল বাড়িতে ঢোকে। নেহাদের ঘরটা টিনের, তবে টিনের হলেও বেশ সুন্দর আর আকর্ষণীয়। রুমও কম নেই, রান্নাঘর সহ পাঁচটা রুম, আর ঘরের চারপাশে ব্যাপক জায়গা ফাঁকা রেখে ঘেরাও করে টিন দেওয়া। আর সামনের পেছনে চারপাশে ঘেরাও টিনের দেওয়ালটা গিয়ে ঘরের পেছনে স্থির হয়েছে। আর ওখানেই একটা দরজা দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় চলে বাড়ির মেইন গেট। মেইন গেট দিয়ে রায়হান আঙ্কেল আর বাবাকে ঢুকতে দেখে সহজ সরল নেহা দৌড়ে বাবার সামনে যায়, বাবার বাজারের ব্যাগটা নিবে বলে। তবে রায়হান আঙ্কেলকে সালাম দিতে ভুল করলো না নেহা। হেসে রায়হান সাহেবের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? রায়হান সাহেব মুচকি হেসে নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে সালামের জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি আঙ্কেল, ভালো আছি। আসুন ভেতরে চলুন। বলেই বাবার দিকে ফিরে হাতটা বাড়িয়ে দেয় বাজারের ব্যাগ নেবে বলে। মেয়েকে দেখে রফিক সাহেবও হেসে বাজারের ব্যাগটা মেয়ের হাতে দিয়ে মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে নিয়ে রায়হান সাহেবের সাথে কথা বলতে বলতে ঘরের দিকে যেতে থাকে। নেহা সবসময়ই এমন করে। বাবা বাড়িতে ঢুকেছে দেখলেই দৌড়ে বাবার কাছে গিয়ে বাবার হাতে যেইটাই থাকুক সেটা নিয়ে নেবে। রফিক সাহেবও মেয়ের কাছে খুশি হয়ে মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে ঘরের ভেতরে যান, আর আজও তাই হলো। রায়হান সাহেবকে দেখে নিহার মাও দ্রুত মাথায় কাপড় টেনে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রায়হান সাহেব সামনে আসতেই নিহার মা সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইজান? এতদিন পর আমাদের কথা মনে পড়লো আপনার? সেই যে ঈদের সময় আসলেন আর তো আসলেন না। রায়হান সাহেব হেসে বললেন, আর বলো না ভাবি, বিজনেসের জন্য একটু সময়ও বের করতে পারি না, তাই আসা হয় না। ও আচ্ছা, আসেন ভিতরে আসেন। বলেই নিহার মা ভেতরের দিকে যেতে লাগলো। নিহাদের ঘরের সামনে একটা খোলা বারান্দা আছে, যেটাতে শুধু উপরে টিন দেওয়া আর চারপাশে খোলা। রফিক সাহেব এবং রায়হান সাহেব দুজনে এসে বারান্দায় থাকা চেয়ারগুলোতে বসলেন, আর নিহা এবং নিহার মা ঘরে ঢুকে গেল। তো বল রায়হান, তোর কি খবর এখন? ভাবি, ছেলে মেয়ে সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে। তোদের কি খবর বল? এই তো, আমাদেরটাও কোনো মতে চলে যাচ্ছে। এরপর দুই বন্ধু মিলে আরও বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক কথা বলতে লাগলো। দুজনের মাঝে গল্পের আসর জমেছে যেন। শত হলেও বন্ধু বলে কথা। অনেকদিন পর এক বন্ধু আরেক বন্ধুকে পেয়ে দুজনের কথা ঝুলি খুলে বসেছে। এর মধ্যেই নিহার মা ট্রে করে নিজের স্বামী আর রায়হান সাহেবের জন্য শরবত আর নাস্তা নিয়ে আসলো। নেন ভাইজান, শরবত নেন। বলতে বলতে নিহার মা সেখানে রাখা এক চেয়ারে বসে পড়ল। হেসে বলল, তো ভাইজান এখন বলেন, এতদিন পর কি মনে করে আসলেন? আমি তো মনে করেছিলাম আমাদের কথা ভুলেই গেছেন। রায়হান সাহেব শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বললেন, আরে তেমন কিছু না ভাবি, আমি তোমাদের ভুলে যাব সেটা ভাবলে কি করে? হয়তো ব্যস্ততার কারণে আসতে পারি না, কিন্তু তাই বলে তোমাদের ভুলে যাব সেটা আমার জীবন থাকতে হবে না। তবে এবার তোমাদের কাছ থেকে একটা জিনিস নিতে এসেছি। রায়হান সাহেবের মুখে জিনিস নিতে আসার কথা শুনে নিহার বাবা মা দুজনেই অবাক হয়ে দুজনের দিকে তাকালো। নিহার মা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, কি বলেন ভাইজান? আমাদের থেকে একটা জিনিস নিতে এসেছেন মানে? আপনারা বড়লোক মানুষ, আমাদের মতো গরিবের কাছ থেকে কি বা নিবেন? রায়হান সাহেব হেসে বললেন, আরে ভাবি, তুমি হয়তো জানো না, গরিবের ঘরে কিন্তু হীরা মুক্ত থাকে। তাই তো আমি সেই মুক্তর খোঁজে শহর থেকে এখানে চলে আসলাম। এখন তোমার হ্যাঁ করলেই হয়।
রফিক সাহেব এবার একটু নড়ে চড়ে বসে সিরিয়াস হয়ে বললেন, আগে বল, তোর কাছে তোর সবচেয়ে প্রিয় জিনিসটা চাইলে তুই না করবি না? কি চাস সেটা তো আগে বল। আর তুই তো ভালো করেই জানিস, তুই কিছু চাইলে সেটা আমি কখনো না করতে পারি না, সে যত মূল্যবান কিংবা দামি জিনিসই হোক। সেটা তো জানি, বাট এখানে দামি কিংবা মূল্যবান জিনিসের কথা আসছে না, এখানে তোর প্রিয় জিনিসটার কথা আসছে। আসলে রফিক, আমি চাই নেহা মামনিকে আমার ঘরে নিয়ে যেতে। মানে? মানে হলো আমি নেহা মামনিকে আমার ছেলের জয়ের জন্য নিয়ে যেতে চাই। প্লিজ তুই না করিস না? বিশ্বাস কর, নেহাকে আমি নিজের মেয়ের মতো করে রাখবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। রায়হান সাহেবের কথা শুনে নিহার বাবা মা দুজনেই বড়সড় অবাক হলো। ওনারা কল্পনাও করতে পারেনি রায়হান সাহেব এমন কিছু বলবেন। তার উপর রায়হান সাহেবেরা শহরের মানুষ, নিহার মতো একটা গ্রামের মেয়েকে ওনার ছেলের জন্য নিতে চাইছেন, কথাটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না নিহার বাবা মায়ের। রফিক সাহেব অবাক হয়ে বলেই ফেললেন, রাইহান, এসব তুই কি বলছিস? আমার মেয়েকে তোর ছেলের বউ বানাতে চাস মানে? কেন, তুই রাজি না? দেখ রাইহান, এখানে রাজি নারাজির কথা আসছে না, এখানে কথা আসছে ছেলে মেয়েদের। দেখ, তোরা শহরের মানুষ আর আমরা গ্রামের মানুষ, কিভাবে এটা সম্ভব? কেন, আমি কি গ্রামের মানুষ নই? আমিও তো গ্রামের মানুষ। শহরে গিয়ে কয়দিনই বা হচ্ছে। রাইহান, তুই বোঝার চেষ্টা কর, এখানে কথাটা আমাকে আর তোকে নিয়ে নয়, এখানে কথাটা নেহা আর তোর ছেলেকে নিয়ে। দেখ, তুই গ্রামের হলেও জয় তোর গ্রামের না, ও হচ্ছে শহরের ছেলে, আর শহরে পরিবেশে সে বেড়ে উঠেছে। এখন যদি নেহাকে ওর জন্য নিয়ে যাস, তাহলে হয়তো দুজনের মানিয়ে নিতে কষ্ট হবে। এমনও হতে পারে জয় এই বিয়েটা মানতেই চাইবে না। তাই আমার মনে হয় তোর জয়ের জন্য শহরের কোনো মেয়েকে ঠিক করাটাই বেশি ভালো হবে। আর তাছাড়া জয়েরও তো পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। তুই বরং ওখান থেকেই একটা মেয়ে ঠিক কর জয়ের জন্য। আমরা গিয়ে 1 সপ্তাহ ধরে না হয় তোর ছেলের বিয়ে খেলাম। আরে তেমন কিছু না, প্লিজ তুই আমার ফিরিয়ে দিস না। অনেক আশা নিয়ে এসেছি তোর কাছে, তোর মেয়েকে আমার মেয়ে বানাবো বলে। তুই তো আমার জন্য অনেক করলি, এবার আমাকেও তোর জন্য কিছু করার সুযোগ দে। এরপর তিনজনের মাঝে বেশ কিছু সময় কথা বলা বলির পর অবশেষে বিয়েটা ঠিক হলো। রফিক সাহেব ও বন্ধুর কথায় রাজি হয়ে গেল। আর রাজি না হওয়ারও উপায় নেই, কারণ বন্ধু কিছু চেয়েছে আর এটা না করার কোনো সাধ্যই নেই রফিক সাহেবের। আর সবচেয়ে বড় কথা হলো উনি জয়কে চিনেন। জয় যথেষ্ট ভদ্র এবং ভালো ছেলে। কি রফিক হয়েছে? সাহেবের এমন সাথে ষাঁড়ের কয়েকবার মতন দেখা চেঁচাচ্ছ হয়েছে, কেন? অনেক সম্মান দিয়ে আমাদেরকে কথা কি বলেছে চোখে জয় পড়ছে তখন। না? কিন্তু রফিক সাহেব তখনও জানতেন না জয় ছেলে হিসেবে ভালো হলেও স্বামী হিসেবে হবে অমানুষ। আর রায়হান সাহেবও তখন জানতেন না ওনার ছেলে ওনারই অগোচরে মদ, ক্লাব, পার্টি আর গার্লফ্রেন্ড নিয়ে মেতে থাকে সব সময়। উনি ভাবতেন জয় শুধু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় ব্যয় করে, কিন্তু ওনার ছেলে যে এতটা আলতা মডার্ন সেটা ওনার জানা ছিল না। রায়হান সাহেব চেয়েছিলেন জয়কে বিয়ে করিয়ে দিলে জয় আর বন্ধুদের সাথে মিলে সময় অপচয় করবে না, বউ এনে দিলে তখন সংসার মুখী হয়ে বাবার বিজনেসে হাত দিবে। আর সেই বউটাই যদি নেহা হয় তাহলে ব্যাপারটা সোনাই সোহাগা, কারণ নেহা যথেষ্ট সুন্দরী, ভদ্র, মার্জিত এবং পদ্মাশীল। জয়ের জন্য ওকে নিয়ে গেলে মন্দ হবে না। সেদিন রায়হান সাহেব আর রফিক সাহেব মিলে নিজেদের ছেলে মেয়েদের বিয়েটা পাকাপোক্ত করে ফেললেন। মেয়ের যেহেতু ইন্টার পরীক্ষা দেওয়া শেষ, তাই রফিক সাহেবও আর না করলেন না, কারণ গ্রামের মেয়েদেরকে এসএসসির উপরে পড়ানো হয় না, আর সেখানে রফিক সাহেব তো মেয়েকে ইন্টার অব্দি পড়িয়েছেন, সেটাই বা কম কিসের। তাই রায়হান সাহেবের সাথে মিলে 15 দিনের মাথায় বিয়ের তারিখ ঠিক করে, অর্থাৎ 15 দিন পরেই বিয়ে। তবে সব ঠিকঠাক হওয়ার পরেও রফিক সাহেব আরও একবার বন্ধুর কাছে জিজ্ঞেস করতে ভুল করলেন না যে পরিবারের সবাই এই বিয়েতে রাজি হবে কিনা, বিশেষ করে জয় এই বিয়েতে রাজি আছে কিনা। রায়হান সাহেব বন্ধুকে আশ্বস্ত করে বলেছিলেন যে ওনার ফ্যামিলির সবাই রাজি হবে, আর সবচেয়ে বড় কথা হলো উনি বললে সেখানে কেউ না করতে পারবে না। রফিক সাহেবও তখন নিশ্চিন্ত হয়েছিলেন। আর রায়হান সাহেব যেহেতু শহরের পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে, তাই নেহার কথা ভেবে আসার সময় জয়ের একটা ছবি নিয়ে আসলেন সাথে। ছবিটা রফিক সাহেবকে দিয়ে কানে কানে বলেছিলেন যেন নেহা না দেখে মতো ওর বিছানায় এটা রেখে দেওয়া হয়, কারণ বাবা মা ছবি দেখাতে চাইলেই হয়তো লজ্জায় নিতে চাইবে না। তাই রায়হান সাহেবের এই আইডিয়া। রফিক সাহেবও হেসে বন্ধুর সাথে সহমত জানালো।
সেই দিনই রায়হান আঙ্কেল চলে আসলেন শহরে, আর বাবা রায়হান আঙ্কেলের কথা মতো ছবিটা নিহার অগোচরে নিহার বইয়ের টেবিলের উপরে রেখে আসে। কিন্তু ওনারা তিনজনেরই কেউই জানতেন না নিহা ওনাদের সব কথা শুনেছে। আসলে ওনারা তিনজনেই যখন কথা বলছিলেন তখন নিহা দরজার আড়াল থেকে সব শোনে। সেদিন রাতে নিহা যখন জয়ের ছবিটা দেখে তখনই নিহার মনে জয়ের জন্য একটা ভালো লাগা তৈরি হয়। জয় দেখতে মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম আর সুন্দর, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়িগুলো যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। দেখতে কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছে না। এই সুদর্শন ছেলেটা ওর স্বামী হবে সেটা ভাবতেই যেন নিহার খুশি প্লাস লজ্জা লাগছে। আর ওদের বিয়েটা যেহেতু সেদিনের আরও 15 দিন পর হয়েছে, তাই নিহা জয়কে নিয়ে ভাবতে ভাবতে জয়ের প্রতি ভালো লাগাটা যে কখন ভালোবাসায় পরিণত হয়েছে সেটা বুঝতেই পারল না। নিহা শুধু এতটুকু জানতো জয়ের সাথে ওর বিয়ে হলেও নাখোশ হবে না। হ্যাঁ, এটা ঠিক যে বাবা মাকে ছেড়ে শহরে থাকতে কষ্ট হবে, কিন্তু এমন একটা মানুষকে স্বামী হিসেবে পেলে হয়তো বাবা মাকে ছেড়ে থাকাটা সম্ভব হবে না। আর এমনিতেও একদিন না একদিন তো যেতেই হবে শ্বশুরবাড়ি, আজ না হয় কাল। প্রতিটা মেয়েকেই যেহেতু শ্বশুরবাড়ি যেতে হয়, তাই তো আর বাবা মায়ের কাছে থেকে যেতে পারবে না, চাইলেও পারবে না। তাই নিহা নিজেকে অনেক কষ্টে বুঝিয়ে শক্ত করেছিল। তবে মুখে এসব বলে নিজেকে সান্ত্বনা দিলেও নিহার মনটা যেন সবসময় ছোট হয়ে থাকতো, কারণ সে কখনো বাবা মাকে ছেড়ে একটা রাতের জন্য কোথাও যায়নি। সে কিভাবে শহরে গিয়ে বাবা মাকে ছেড়ে থাকতে পারবে তো? ওখানে মানিয়ে নিতে পারবে তো শহরের পরিবেশ? আচ্ছা, জয়কে ওকে তেমন করে ভালোবাসবে যেমন ও ভালোবেসে ফেলেছে? জয়ের মা আর বোন কেমন হবে? জয়ের মা ওকে মেয়ের মতো করে দেখবে তো? আর জয়ের বোন, সে কি ওকে বোনের মতো করে দেখবে? এসব নিহার সবসময় মনে মনে ভাবতে না চাইলেও যেন ভাবনায় চলে আসতো। যদিও স্বামী নামক মানুষটিকে ভালোবেসে নিহা সব ভুলে থাকবে ঠিক করেছিল, কিন্তু বাবা মায়ের চেহারাটা চোখের সামনে ভাসলে যেন মুহূর্তেই বিয়ে টিয়ে এসবের প্রতি অনীহা চলে আসে নিহার। বাবা মাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, প্লিজ বাবা, প্লিজ মা, তোমরা আমাকে বিয়ে দিও না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। তোমরা যে আমার বাবা মা ভাই বোন সব, প্লিজ আমাকে বিয়ে দিয়ে তোমাদের থেকে পর করে দিও না। হঠাৎই কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে নিহার ধ্যান ভাঙে। ঋতু কাঁধে হাত রেখেছে। নিহা চাপা স্বরে প্রশ্ন করল, কিছু বলবে? কি ভাবতাছো কত? কখন থেকে দেখতেছি চুপ হইয়া কি যেন ভাবতাছো। কিছু না, তোমার এমনিই মনে হচ্ছে। ও। হঠাৎ করেই পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে নিহার। কে জানতো বাবা মায়ের একমাত্র আদরের মেয়েটি এমন চাকরানি হয়ে যাবে। বাবা মা মেয়েকে শখ করে বড় লোকের ঘরে বিয়ে দিয়েছিল মেয়ে তাদের সুখে থাকবে বলে, কিন্তু কে জানতো নিয়তি এমন খেলা খেলবে। নেহা বাবা মা হয়তো জানেই না ওনাদের মেয়ে কেমন আছে, হয়তো ওনারা ভাবছে মেয়ের ওনাদের বেশ সুখেই আছে। কিন্তু আফসোস, নেহা আর ঋতু কথা বলতে বলতে কখন যে আসরের সময় হয়ে গেছে বুঝতেই পারল না। আসলে বেশি সময় ধরে গল্প করেছে তা কিন্তু নয়, মূলত এখনকার দিনগুলোই এমন। হালকা গরম আর হালকা শীতের মাঝামাঝি সময়, বলতে গেলে পুরোপুরি শীত আসার আগ মুহূর্তে। তবে শীত পুরোপুরি না আসলেও দিনগুলো যেন প্রয়োজনের চেয়েও ছোট হয়ে গেছে। এখনকার দিনগুলো এমন যে রাতে হালকা শীত পড়ে আর দিনে গরম লাগে। হয়তো কিছুক্ষণের মধ্যেই শীত পুরোপুরি এসে যাবে। নেহা ঋতুর রুম থেকে নিজের রুমে চলে আসলো। আসরের আজান হয়ে গিয়েছে, এখন নামাজ পড়ে নেওয়া উচিত, নয়তো কখন দেখা যাবে চোখের পলকেই মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। নেহা ওয়াশরুম থেকে উঁচু করে এসে নামাজ বিছিয়ে নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে লম্বা মোনাজাত করতে ভুল করলো না নেহা। আর লম্বা মোনাজাতের এক পর্যায়ে টুকরে কেঁদে উঠল সে। আজকাল নামাজে বসলে কেন যেন দু চোখের জলগুলো বেরিয়ে আসে বিনা বাধায়। নামাজের মধ্যে চোখের জলগুলো আটকে রাখলেও মোনাজাতে কেন যেন আটকে রাখতে পারে না সে। মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায় নেহা, নামাজটা গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে গেল। এখন আবার রাতের জন্য রান্না করতে হবে, তার চেয়েও বড় কথা এখন যদি শাইলা বেগম আর জেসিকে কপি বানিয়ে তাড়াতাড়ি রুমে দিয়ে আসা না হয়, তাহলে নিজেরা তো কথা শোনাবেই, আবার হয়তো গায়েও হাত তুলতে পারে। আর জ্বর আসলে সেটা জয়ের কানেও তুলতে সময় লাগবে না। তাই নেহা দ্রুত কিচেনে এসে 2 কাপ কপি করে শাইলা বেগম আর জেসির রুমে দিয়ে আসলো। তারপর নিজের জন্য আর ঋতুর জন্য 2 কাপ চা করে দুজনে একসাথে খেয়ে নিল, কারণ সন্ধ্যার আগে চাটা না খেলে নেহার মাথা ব্যথা করে। তাই যাই হয়ে যাক, চাটা ওর খেতেই হবে। আর সাথে ঋতুর জন্যও বানাই। ঋতুর সাহায্যে সন্ধ্যার একটু পরেই নেহার রান্না শেষ হয়। যদিও শায়লা বেগম আর জেসি ঋতুকে কাজ করতে নিষেধ করে, কিন্তু ঋতু ওদের চোখ ফাঁকি দিয়ে নেহাকে হাতে হাতে সাহায্য করে।
সন্ধ্যা 7টার দিকে রায়হান সাহেব অফিস থেকে বাসায় ফিরে। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমের সোফায় বসে ভারতীয় সিরিয়াল দেখছিল। রায়হান সাহেব সোফায় বসে নেহাকে ডাকতে লাগলো। বউ আর মেয়েকে যেন ওনার চোখেই পড়ে না। নেহা, নেহা, কি রে মা, কোথায় গেলি? রায়হান সাহেবকে ঘরে এসেই নেহাকে এমন ডাকতে দেখে শায়লা বেগম টিভি থেকে চোখ সরিয়ে স্বামীর দিকে তাকালেন। রাগী গলায় বললেন, কি হয়েছে এমন সারের মতন চেঁচাচ্ছ কেন? আমাদেরকে কি চোখে পড়ছে না? মাথার খুব ধরেছে, আমাকে এক কাপ চা করে দিতে পারবে? তোমার কি মাথা ঠিক আছে? আমাকে চাপ করতে বলছো কোন যুক্তিতে? তুমি জানো না আমি কিচেনে যাই না? আমি ভালো করেই জানি সেটা তোমার মা মেয়ে তো, আবার নবাবের বেটি। তোমরা কিচেনে যাবে কেন? কিচেনে যাওয়ার জন্য তো আমি কাজের মেয়ে রেখেছি। কিচেনে গেলে তো তোমাদের গায়ে ফোসকা পড়বে। যত সব কিছু বলে যখন করতে পারবে না, তাহলে আগ বাড়িয়ে অধিকার দেখাতে এসো না। যা করছো তা করো। ওই যে দেখো, আর এক নবাব জাদি হা করে টিভি দিয়ে দিকে তাকিয়ে আছে। কখন না জানিয়ে মুখ দিয়ে মশা ঢুকে যায়। মেয়েটাকে তো ভালো কিছু শিখালেই না, উল্টো নিজের সাথে সাথে আরও গোল্লায় নিয়ে যাচ্ছ। এবার অন্তত মেয়েকে কিছু শেখাও, নয়তো দেখবে শ্বশুর বাড়ি গিয়েও আবার ফিরে আসতে হবে। অনেক হয়েছে, আমার মেয়েকে নিয়ে আর একটা কথাও বলবে না। তোমার ভাবতে হবে না আমার মেয়েকে নিয়ে। আমার মেয়েকে আমি রাজপুত্র দেখে বিয়ে দিব, যার ঘরে 1000টা চাকর চাকরানি থাকবে। আর আমার মেয়েকে কিচ্ছু করতে হবে না। তুমি এইসব নিয়ে মাথা ঘামিও না। রায়হান তাচ্ছিল্যের হাসি হেসে বললেন। সে আশাতেই থাকো। তখনই সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে আসলো নেহা। রায়হান সাহেবের সামনে এসে অপরাধী গলায় বলল, সরি বাবা, আমি আসলে কোরআন শরীফ পাঠ করছিলাম তো, তাই পৃষ্ঠাটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। আপনার কি লাগবে বলুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রায়হান সাহেব হেসে বললেন, তোর পাগলি, এইভাবে মাথা নিচু করে থাকা বলিস কেন? আমি কিছু মনে করিনি, তোকে দেখছিলাম না তাই ডাকছিলাম। আমার কিছু লাগবে না, আয় এখানে বস আমার পাশে। না বাবা, আমি এখন বসবো না, আপনি বরং ফ্রেশ হয়ে আসুন। আমি আপনার জন্য চা বানিয়ে আনছি, তারপর না হয় বসবো আপনার পাশে। রায়হান সাহেব আবারও হাসলেন। হাসিটা বজায় রেখেই বললেন, থাক মা, তোর কষ্ট করে কিচেনে যেতে হবে না, আমি ঋতুকে করে আনতে বলবো। তুই বরং বস। আরে বাবা, আমি কিচেনে গেলে কি হয়েছে? সব সময় তো আর কিচেনে যাই না, তোমার জন্য চা করতেই তো শুধু যাই। কিচ্ছু হবে না, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো তো, আমি চা করতে যাচ্ছি। রায়হান সাহেব বসা থেকে উঠে নিহার সামনে গিয়ে নিহার মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে আসছি, তবে হ্যাঁ সাবধানে যাস। এই বলে রায়হান সাহেব হেসে উপরে নিজের রুমে চলে গেলেন। আর নিহা ও মুস্কি হেসে কিচেনে চলে গেল শ্বশুর নামের বাবাটার জন্য চা বানাতে। এই বাড়িতে উনিই তো একমাত্র মানুষ যে ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। তাই নিহাও এই মানুষটিকে নিজের বাবার মতোই ভালোবাসে। আসলে রায়হান সাহেব বিয়ের পরদিনই করা আদেশ দিয়ে বলে দিয়েছেন নিহাকে ও যেন কিচেনে না যায়। শাইলা আর জেসি যেন কিচেনে যায় না, তেমনি ওরও কিচেনে যাওয়ার দরকার নেই। কিছু লাগলে ঋতুকে বলে যেন করিয়ে নেয়। কিন্তু রায়হান সাহেব তো জানেই না ওনার স্ত্রী আর মেয়ে মিলে বিয়ের পরদিনই নিহার স্থান কিচেনে করে দিয়েছে। অর্থাৎ বিয়ের পরদিন থেকেই ঘরের সম্পূর্ণ কাজ ওরা নিহার উপর চাপিয়ে দিয়েছে। আর কাজের মেয়েকে বলে দিয়েছে যেন নিহার কোনো কাজে সাহায্য না করে। ঋতুকে তখনও এই বাড়িতে আনা হয়নি, কাজের মেয়ে ছিল অন্য আরেকজন। তাই নিহার একা কাজ করতে গিয়ে হিমশিম খেতে হতো, যার ফলে রায়হান সাহেবের মনে হয়েছে কাজের মেয়েটি ফাঁকি দিতে শিখে গিয়েছে। আর তাই উনি বিয়ের 1 সপ্তাহের মধ্যে ঋতুকে এই বাসার কাজের জন্য নিয়ে আসে। ঋতুকেও আনার সাথে সাথে শাইলা বেগম আর জেসি মিলে নিহাকে কাজে সাহায্য না করতে বলে দেয়। কিন্তু ঋতু বারবারই নিহার ভক্ত, কেন যেন প্রথম দিন থেকেই নিহাকে ওর ভালো লেগেছে। তাই শাইলা বেগম আর জেসির অগোচরে নিহাকে সে সাহায্য করে। তবে ঋতু এইসব অনেকবার রায়হান সাহেবকে বলতে চেয়েছিল, কিন্তু নিহার জন্য বলতে পারেনি। নিহা বরাবরই ওকে বাধা দিত, তাই ঋতুও এখন আর বলার চেষ্টা করে না। রায়হান সাহেব ফ্রেশ হয়ে নিচে নেমে আসলেই নিহা চা নিয়ে গিয়ে রায়হান সাহেবের পাশে বসে। তারপর শ্বশুর আর বৌমা দুজনেই দীর্ঘ সময় ধরে গল্প করতে থাকে। ওদের গল্প দেখে শাইলা বেগম আর জেসি দুজনেরই রাগে গা জ্বলছে। না পাচ্ছে এসব দেখতে আর না পাচ্ছে এসব সহ্য করতে। তাই মা মেয়ে দুজনেই রাগে ফুসফুস করতে করতে উপরে চলে গেল।
রায়হান সাহেবও কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে গা সারা ভাব নিয়ে রিমোট নিয়ে টিভিটা অফ করে দিল। বাবা ওনারা যে চলে গেল। ভালো হয়েছে, চল গিয়েছে। এখন আমরা বাবা মেয়ে মিলে আরও ভালো করে গল্প করব। ভালো হচ্ছে না? নেহা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। রাত 10টা। রায়হান সাহেব, শায়লা বেগম, জয় আর জেসি সবাই একসাথে খাবার টেবিলে বসেছে, শুধু নেহা ছাড়া। জয় যতই বেপরোয়া চলাফেরা করুক, রাত 10টার আগেই বাসায় ফিরে। কারণ বিয়ের রাতেই রায়হান সাহেব ছেলেকে করা আদেশ দিয়ে বলেছেন, রাত 10টার আগে সে যদি বাসায় না ফিরে তাহলে পরদিন আর এই বাড়িতে ঢুকতে পারবে না। আর জয়ও জানে বাবা যেটা বলবে সেটাই করে, তাই সেও বাবার ভয়ে রাত 10টার আগেই বাসায় ফিরে আসে। সবাই যখন নিজেদের প্লেটে খাবার নিতে ব্যস্ত, তখনই রায়হান সাহেব বললেন, কিরে মা, তুই খাবি না? আয় বস। না বাবা আপনারা খান, আমি পরে খাবো। আপনি তো জানেনই আমার টেবিলে বসে খেতে ভালো লাগে না, তাই আমি ঋতুর সাথেই বসে খাবো। আপনারা খেয়ে নিন। কি যে বলিস না মা, বিয়ে হয়েছে 1 বছর হলো। বাবা এরপর সবাই খাবার খেতে লাগলো। জয় খাবার টেবিলে কোনো কথা বলে না, তাই এখনও কোনো কথা বলছে না, বরং চুপচাপ খাচ্ছে। বাবার সামনে এমনভাবে থাকে সে যেন ওর মতো ভালো ছেলে আর একটিও নেই। তাই রায়হান সাহেবও জানেন না ছেলে ওনার কতটা অধপতনে গিয়েছে। রায়হান সাহেব মনে করেন স্ত্রী আর মেয়ে নেহাকে একটু অপছন্দ করলেও জয় নেহাকে অনেক ভালোবাসে, কারণ আজ পর্যন্ত জয়কে একবারও নেহার সাথে খারাপ ব্যবহার করতে দেখেননি উনি। আর সবচেয়ে বড় কথা হলো জয় বিয়ের সময়ও কোনো অমত করেনি, বাবার কথায় বিনা বাক্যে বিয়েতে রাজি হয়ে গেছে। এমনকি বাবার পছন্দকে সম্মান জানিয়ে মেয়েটাকে সেটা পর্যন্ত দেখতে চায়নি। তাই রায়হান সাহেবের ছেলের প্রতি অনেক বিশ্বাস। উনি নিশ্চিত যে জয় নেহাকে অনেক ভালোবাসে। হয়তো এখন একটু বেপরোয়া চলাফেরা করে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে রায়হান সাহেব তো জানেনই না ওনার ছেলে নেহাকে ভালোবাসে না, বরং ঘৃণা করে। জয়ের যদি অপছন্দের কোনো মানুষ থাকে সেটা হচ্ছে নেহা। জয় যে এই 1 বছরে প্রতিদিনই নেহার গায়ে হাত তুলেছে সেটা রায়হান সাহেবের অজানা, হয়তো কখনোই জানবেই না। নেহাও কখনো বলে না, বরং সবসময় রায়হান সাহেবের কাছে জয়ের প্রশংসা করে। রায়হান সাহেব সবসময় নেহাকে জিজ্ঞেস করে জয় ওকে কোনো রকম কিছু বলে কিনা, দুজনের মাঝে সব ঠিক আছে কিনা। নেহা বারবারই মিথ্যা বলে। এই তো কিছুদিন আগেও রায়হান সাহেব নেহাকে রুমে ডেকে নিয়ে পাশে বসিয়ে জিজ্ঞেস করেছিলেন, আর এই 1 বছরে আমাদের সাথে একদিনও বসে খেলি না। টেবিলে বসে খেতে কি প্রবলেম আমি বুঝি না। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নিস। নেহা, মা তোর কোনো অসুবিধা হচ্ছে না তো এই বাড়িতে? আমি জানি শাইলা আর জেসি তোকে একটু অপছন্দ করে, তবে এটাও জানি জয় তোকে অনেক ভালোবাসে। তারপরও বলছি, তোরা জয়ের মতো সব ঠিক আছে তো মা? তোকে জয় কোনো রকম কষ্ট দেয় না তো? কারণ একটা মেয়ের শ্বশুরবাড়িতে তার সবচেয়ে আপনজন হলো তার স্বামী। শ্বশুরবাড়ির বাকি মানুষগুলো যেমনই হোক, স্বামীটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব গোল্লাই যাক। তাই জিজ্ঞাসা করছি, জয় তোর সাথে কেমন বিহেভ করে মা? মিথ্যা বলবি না আমায়। রায়হান সাহেবের কথাগুলো শুনে নেহা মনে মনে তাচ্ছিল্য হাসলো। নেহা জানে এখন এই মানুষটাকে মিথ্যা বলতে হবে, কারণ মানুষটা অনেক আশা করে ওকে তার ছেলের বউ বানিয়ে এনেছিল। ওনারই বা কী দোষ? উনি তো আর জানেন না ওনার ছেলে ওনার সামনে ভালো হওয়ার নাটক করে। উনি তো এটাও জানেন না ওনার স্ত্রী আর মেয়ের আচরণে নেহা যতটা কষ্ট পায় তার চেয়েও দ্বিগুণ কষ্ট পায় জয়ের আচরণে। এমন একটা দিন নেই যে জয় ওর শরীরে হাত তোলেনি। কখনো কখনো তো সকালে রাতে 2 বারও জয়ের হাতের মার খেয়েছে নেহা। তবে সবটাই রায়হান সাহেবের অজানা, কারণ রায়হান সাহেবের সামনে জয় নেহার সাথে এমন বিহেভস করে যেন জয়ই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। নেহাকে চুপ থাকতে দেখে রায়হান সাহেব আবারও প্রশ্ন করলেন, কি হলো মা, কিছু বলছিস না যে? আমি কিছু জানতে চেয়েছি, তোর সাথে কি জয় কোনো রকম খারাপ ব্যবহার করে? যদি সেও শাইলা আর জেসির মতো আচরণ করে তাহলে আমাকে বল, আমি এখনই ওর ব্যবস্থা করব। প্রয়োজনে এই বাড়ি থেকে বের করে দিব। বল মা। আপনি সব কি বলছেন? জয় কেন আমার সাথে খারাপ ব্যবহার করতে যাবে? জয় আমার সাথে কোনো রকম দুর্ব্যবহার করে না। ও তো আমাকে ভালোবাসে, আর ভালোবাসলে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে? তার মানে তুই খুশি আছিস মা? তুই জয়ের সাথে ভালো আছিস? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আমার জন্য আপনি একদম টেনশন করবেন না। জয় আমাকে ভালোবাসে, আর ও আমার সাথে খারাপ ব্যবহার করবে কি? উল্টো মা আর জেসি একটু খারাপ আচরণ করে বলে আমাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে একদিন। জেসির বিয়ে হয়ে গেলে তখন মাও বুঝতে পারবে তোমাকে।
আপনি নিশ্চিন্তে থাকুন বাবা। আর জয় যদি আমাকে কোনো কষ্ট দিত, আমি তো সবার আগে আপনাকে বলতাম, তাই না? হুম, সেটাই। যাক, শুনে নিশ্চিন্ত হলাম। সেদিন নিহার কথা শুনে রায়হান সাহেব অনেক খুশি হয়েছিলেন। ছেলে যেহেতু ওনার পছন্দকে পায়ে ঠেলে না দিয়ে বুকে টেনে নিয়েছে,